প্রিয় দর্শক, কথাবার্তা আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর একটি মন নিয়ে টেলিভিশনের সামনে বসেছেন। প্রিয় দর্শক, আমাদের জীবনকে সুন্দর করতে, আমাদের দেশকে একটু সুন্দর করতে কিছু কিছু ব্যক্তি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আমাদের সমাজকে বদলাতে চান, তারা সাহস দেখান এবং সত্যি একটি পরিবর্তন আনার চেষ্টা করেন। আজকে আমাদের কথাবার্তার আয়োজনে রয়েছেন তেমনই একজন মানুষ। আমাদের সাথে আছেন কামাল জামান মোল্লা, রাজনীতিবিদ এবং শিল্প উদ্যোক্তা। স্বাগতম, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? বেশ ভালো আছি আমি। শুরুতে একটু রাজনীতিবিদ এবং শিল্প উদ্যোক্তা পরিচয় দিয়েছি, দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। শিল্প উদ্যোক্তা নিয়ে প্রথমে কথা বলি। এই যে উদ্যোক্তা হওয়াটা, আপনি জাপান থেকে ব্যবসা শুরু করেছেন, দেশের বাইরে থেকে কিন্তু অন্য একটি দেশের ভিতরে ব্যবসা শুরু করা খুবই চ্যালেঞ্জের কাজ। কি চিন্তা থেকে তখন শুরু হয়েছে এবং কি কি চ্যালেঞ্জ ছিল? আসলে বাংলাদেশ তো হাঁটি হাঁটি পাপা করেই বড় হয়েছে, তাই না? একটা খালি শূন্য দেশ ছিল বাংলাদেশ। আমরা 88 থেকে আমি দেশের বাইরে জাপানে ছিলাম। জাপান পৃথিবীর মধ্যে সবচেয়ে একটি উন্নত মানের দেশ, যেখানে কালচার শেখা যায়, যেখানে পরিবেশ দেখা যায়, যেখানে মনে করেন সমস্ত শেখার কিছু অবকাশ নেই। জাপানে যা শেখা যায়, আমি দেখেছি জাপানে বিজনেসম্যান কিভাবে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে তারা বড় হয়। তো ওখান থেকে শিখে এসে বাংলাদেশে আমি প্রথম গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করলাম। কারণ আপনারা জানেন বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এমন একটি, যেটা দিয়ে বাংলাদেশের পৃথিবীর বুকে সবচেয়ে বড় পরিচয় দাঁড়িয়েছে। বাংলাদেশের কর্মসংস্থান এবং বাংলাদেশের মানুষের যে একটা, আমরা যে কাজ করে খেতে পারি, আমরা যে কর্মঠ, বাংলাদেশের যে শ্রমিক যে পৃথিবীর বুকে নাম করেছে, আমরা হায়েস্ট লার্জেস্ট দ্বিতীয় স্থানে আছি পৃথিবীতে। তো গার্মেন্টস দিয়ে শুরু করে আমি শপিং মল করলাম বাংলাদেশে। ওয়ান অফ টপ নাম্বার ব্র্যান্ড আপনারা জানেন ভাসাবি মানুষের মন জয় করতে পেরেছি আমরা আজকে 20 বছর ধরে। এখানে আমরা অনেক ধরনের টেকনোলজি ইউজ করেছি। প্রথম বারকোডিং সিস্টেম চালু করেছি, ট্যাক্স ভ্যাট সিস্টেম চালু করেছিলাম। হাঁটি হাঁটি পাপা করে আজকে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। উন্নতের মাঝেও কিন্তু বাংলাদেশের মাঝখানে অনেক ধরনের লাস্ট 15টা বছর আপনারা দেখছেন একটি সরকার দেশকে কিভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার রাজনীতি সবে অস্থিরতা সৃষ্টি করেছিল। এই অস্থিরতার কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যেরকম প্রভাব পড়েছে, আমরা ব্যবসায়ীরা যেমন গার্মেন্টস বন্ধ করতে বাধ্য হয়েছি। আমাদের প্রায় 4000 গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে বর্তমানে। ছোট আকারের যত ইন্ডাস্ট্রি ছিল, শুধু গার্মেন্টস না, অলমোস্ট সব বন্ধ। কারণ 15টি বছর দেশের সিংহভাগ 4-5 জনের হাতে সরকার তুলে দিয়েছিল। সরকার চেয়েছিল এই দেশে টাকা শুধু 4-5 জন হাতে থাকবে, তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, তারা সরকারকে নিয়ন্ত্রণ করবে, তারা বিরোধী দলকে নিয়ন্ত্রণ করবে। এটা ছিল সরকারের একটা মুখ্য উদ্দেশ্য। সেই হাত ধরে বাংলাদেশের বিজনেস ইন্ডাস্ট্রি কিন্তু শেষের দিকে, বাংলাদেশের মানুষের মধ্যবর্তী মানুষ কিন্তু ভালো নেই। যেই শ্রেণীটা একদম টপ, তারা হাতে গোনা 100-200 লোক যা সরকারের পৃষ্ঠপোষকতা ছিল। এবং সরকার পতনের পর এখন কি হলো? এখন কি অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে নাকি ক্রমান্বয়ে আরো খারাপ হচ্ছে? দেখেন, ভালো হবে এটা আমরা হোপফুল, কারণ বাংলাদেশের মানুষ আসলে কর্মঠ। তো বিগত স্বৈরাচার সরকার যেভাবে দেশটাকে রেখে গেছেন, ব্যাংক সেক্টরকে একদম খালি করে গেছেন, প্রত্যেকটা সেক্টর শূন্যর খাতায়। তো শূন্য থেকে শুরু করতে সময় লাগবে। আলাউদ্দিনের চেরাক নাই বর্তমান গভর্নমেন্টের হাতে যে হঠাৎ করে বাংলাদেশে কিছু এনে দেবেন। অনেক চেষ্টা করেছেন, আজ অব্দি কিছু আনতে পারেননি। চেষ্টা করেছেন, অনেক ধরনের প্যাকেজ ছেড়েছেন। আপনি দেখছেন দেশ বিদেশ থেকে অনেক কোম্পানিকে ইনভাইট করেও তারা চেষ্টা করেছেন। আমেরিকা থেকে একটা কোম্পানি বলেছে বাংলাদেশে $1 বিলিয়ন ইনভেস্ট করবেন। আসলে পরে খবর নিয়ে দেখা গেছে সেই কোম্পানির কোনো ওয়েবসাইটই নাই। তো আমরা আশাবাদী, চেষ্টা করতে তো একদিন হবে, বাট বর্তমানে আহামরি কিছু হয়নি এবং আহামরি কিছু বর্তমান গভর্নমেন্ট দেখাইতে পারেনি, একটা সেক্টরও দেখাইতে পারেনি। এবং এই যে এমন অনুকূল একটি প্রতিকূল একটি অবস্থায় আমরা আশা করছি যে অনুকূল হবে, কিন্তু আসলে তো প্রতিকূল একটি অবস্থায় আমাদের ভবিষ্যৎ শিল্প খাতের কি হবে সেই সম্পর্কে আপনি কি ভাবছেন? শিল্প খাত আশা করি ভালো হবে যদি গভর্নমেন্ট সাবসিডি দেয়। বাংলাদেশকে টিকাইতে হলে শিল্প খাতে টিকাইতে হবে। শিল্প খাত যদি মাঝারি ধরনের শিল্প খাত যদি যে দেশে উন্নত না হয়, সেই দেশ কোনো উন্নত হতে পারে না। সবসময় খেয়াল রাখতে হবে ছোট এবং মাঝারি দুইটাকে যত রকম ব্যাংক ফ্যাসিলিটি, যত রকম নীতিমালা দিয়ে এদেরকে আগলিয়ে রাখা যাবে, ততই দেশ উন্নত হবে। ছোটরা যদি মারা যায়, বড় যতই বড় হোক, ওই দেশ কোনোদিন বড় হবে না। জাপানে দেখেছি, মানে ছোট ছোট ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে সবসময় এটাকে
অনুপ্রেরণা দিয়ে এবং সাবসিডি দিয়ে এদেরকে তুলে রাখলে দেশের সমস্ত লোক ভালো থাকে। আমি মনে করি সামনে একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসলে অবশ্যই মানুষ আবার নতুন করে ইনভেস্ট করবে, দেশের টাকা দেশের বাইরে চলে গেছে, অনেকে আবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে, ইনভেস্ট করবে, তখন এটা সচ্ছল হবে। এছাড়া কোনো উপায় নেই। নির্বাচিত সরকার যদি দেশে প্রতিষ্ঠিত না হয়, সে দেশে মানুষের মনেও কোনো আশার আলো দেখতে পাচ্ছে না, ব্যবসায়ীরাও দেখতে পাচ্ছে না, এবং আমরা তো হতাশার মধ্যে আছি। এবং যারা পলিটিশিয়ান তারাও বুঝতে পারতেছে না সামনে কি হচ্ছে, কবে হবে, কি হবে। হ্যাঁ, আশা করি সামনে ভালো কিছু হবে। যেমন এই কয়েকদিন আগে একটা এই বর্তমান সরকার একটি অনুদান পেয়েছে বিশ্ব ব্যাংক থেকে 25,000 কোটি ডলার, যেটা মনে করেন 3,500 কোটি টাকার মতন 5টা প্রতিষ্ঠানকে দিয়েছে স্বচ্ছতা বাড়ানোর জন্যে। স্বচ্ছতা যেমন রাজস্ব ক্ষেত্রে আপনি ধরেন এনবিআরএ, বাংলাদেশ ব্যাংক, আপনার সচিবালয় এবং আইনগত কয়েকটা প্রতিষ্ঠানের জন্যই অর্থটা দিয়েছে, শুধু স্বচ্ছতাকে আরও বৃদ্ধি করার জন্য। তো এটাও একটা বাংলাদেশের এই ফান্ডটাও একটা রোলিং হবে, আস্তে আস্তে দেশের অর্থনীতি ভালো হবে। একটা সূচনা হলো। আপনারা জানেন এই রাজনীতির চেয়ে ব্যবসা তখনই ভালো হয় যখন দেশের রাজনীতি স্থিতিশীল থাকে। এবং আপনি আসলে ব্যবসা থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন কিভাবে? দেখেন, আমরা যেহেতু সচেতন মানুষ, যে বিজনেস করতে পারে, যে ভালো একটি বিজনেস করতে পারে, সে দেশের জন্য ভালো কিছু করতে পারে। ছোট সময় থেকে আমরা রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। জাপান থেকে এসে মনে করেন বিজনেস শুরু করলাম, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ভাসাবি, শিপিং বিজনেস। প্যারালালি আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, রাজনীতির রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামী ছিলাম। অ্যাকচুয়ালি আমি 2008 নির্বাচন করেছি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে, আর্মি সরকারের আমলে, 111-এর টাইমে। তখন থেকে আমি রাজনীতির সাথে আরও উৎপ্রেরণ জড়িয়ে যাই, কারণ রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছিলাম আমি যেহেতু ইলেকশন করেছিলাম 2008 সনে। নুরে আলম চৌধুরী, লিটন চৌধুরী, উনি প্রধানমন্ত্রীর ভাগনা, চিফ হুইপ ছিলেন। তার সেই আগ্রাসনের মধ্যে আমি পড়ে গেছিলাম যে আমি কেন তার বিরুদ্ধে ইলেকশন করলাম। আমার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানে এমন কিছু নাই যে ক্ষতি না করেছে। ব্যাংকের লোন বন্ধ করে দেওয়া, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, নানাবিধ, যেটা রাজনীতির মধ্যে আসা উচিত না। ব্যবসায়ীদের এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, কিন্তু সেটা সে করেছেন, তো সহ্য হয়ে গেছে। আর রাজনীতি দেখেন, এই যে 18টি বছর বিএনপি রাজপথে আছে, আন্দোলন সংগ্রাম করেছে, কেন বলেন তো? বিএনপির একটি দাবি শুধু ছিল, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি সুন্দর নির্বাচন হোক, যেখানে বাংলার মানুষ তার নিজের ভোট নিজে পছন্দের মানুষকে দিয়ে একটি নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকারের কাজ হবে একটি সুন্দরভাবে দেশ পরিচালনা করা, মানুষের জবাবদিহিতার জবাব দেওয়া। কিন্তু শেখ হাসিনা সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছেন বাংলার মানুষের কাছ থেকে, যেটা 18টি বছর মানুষ ভোট দিতে পারেনি। আপনার এই কত যায় না, বাংলাদেশে এখন 25 বছর বয়স যারা, যেই ছেলে মেয়ে ভাই বোনরা আছেন, 20 বছর তো পারে, 30 বছর, তারাও ভোট দিতে পারেনি। ভোট কী জিনিস তারা জানে না, কারণ 18টি বছর বাংলাদেশে, 17টি বছর তো কোনো ভোট হয়ই নেই। 14 সনে আগে নির্বাচিত হয়ে গেল প্রায় 152 জন পার্লামেন্ট মেম্বার, 18 সনে দিনের ভোট রাতে হয়ে গেল, 24 সনে আপনি দেখলেন কি করলো। তো এই দেশে মানুষ ভোট দিতে পারেনি, ভোটের রাজনীতি এই দেশে মানুষ ভুলে গেছে। একটি জাতিকে যদি আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, সবার আগে আপনাকে মানুষের ভোটের অধিকার ফিরে দিতে হবে, মানে আপনার রাইটটাকে ফিরে দেবেন। রাইটই হচ্ছে ভোটের অধিকার। নিশ্চয়ই তাই। এবং অনেকে মনে করেন যে রাজনীতির সাথে যখন, বা ব্যবসার সাথে রাজনীতি বা রাজনীতির সাথে ব্যবসা সম্পৃক্ত হলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়। তো এই দ্বৈত পরিচয়কে আপনি কিভাবে ম্যানেজ করেন? দেখেন, আমরা তো প্রতিহিংসার শিকার, বাট ব্যবসা না করলে রাজনীতি কি করে করবেন? একজন লোক যদি স্বচ্ছ ব্যবসায় হয়, সচ্ছল থাকে, সে রাজনীতিবিদ হয়ে দেশের জন্য কিছু করতে পারবেন। একজন ব্যক্তি যদি নিজেই স্বয়ংসম্পূর্ণ না হন, একজন ব্যক্তি যদি নিজেই নিডি হন, সেও রাজনীতি করতে পারেন। তারপরে রাইট আছে। রাজনীতিবিদদের কি আরেকটা আলাদা পেশা থাকে? না, দেখেন, রাজনীতিবিদ বলতে কোনো নয়। রাজনীতির যে রাজনীতির সাথে সম্পৃক্ত তাকে রাজনীতিবিদ বলা হয়, বা যে রাজনীতি ভাবে, যে দেশ নিয়ে ভাবে, তাকে এমন এক রাজনীতিবিদ বলা হয়। বাট তার ব্যবসা করার রাইট আছে। সে একজন ব্যবসায় যদি সফল হতে পারে, আশা করি রাজনীতিও সে সফল হতে পারবে। দেশের মানুষ একটা প্রতিষ্ঠান যে চালায় সফল করতে পারে, সে একটা দেশকে চালায় সফল করতে পারবে। বাট
আমি মনে করি রাজনীতি তখনই মানুষ আরও ভালোভাবে আগায় আসবে। বর্তমানে রাজনীতির প্রতি মানুষের ভয় ভীতি চলে আসছে। ভালো মানুষ রাজনীতি করতে সাহস পাচ্ছে না। এই যে আমাদের মতন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, জেল জুলুম খাটা, আমাদের জেলে একাধিকবার জেলে নিয়েছে। হ্যাঁ, এবং আপনার বিরুদ্ধেও নানান বিতর্ক বিভিন্ন সময় উঠে এসেছে, সেইগুলোর কারণ আসলে কি? বিতর্ক বলতে দেখেন, আমাকে তো আমি রাজনীতি করি বিদায় আমাকে বলেছে আমি না বিএনপিকে ফাইন্যান্স করি। ফাইন্যান্স করি না, আমি আমার দলের লোকজনকে টেক কেয়ার করি। আজকে মিছিল আছে, মিটিং আছে, তাদেরকে আমার টেক কেয়ার করতে হয়। তারা আমার জন্য কাজ করে, তারা দলের জন্য কাজ করে, আমার এরিয়াতে তারা আমাকে ভোট দিবে। এটুকু করতে গিয়ে যদি আমি ফাইন্যান্স করা হয় তা তো না। তো সেই ক্ষেত্রে আমাকে ধরেন ডিবি হারুন প্রধান আমাকে অ্যারেস্ট করলো নানাভাবে খুঁজে। শেখ তাকে নাকি শেখ পরিবার থেকে প্রেশার দেওয়া হয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্যে। তো এইভাবে হওয়া উচিত না। একজন লোক ব্যবসা করলেই যে সে রাজনীতি করতে পারবে না তা না, কিন্তু তার কিন্তু সব জনের আছে, সব কিছু করার অধিকার আছে আমি মনে করি। এবং আপনার রাজনীতি করাটা আসলে কি থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকে, নাকি মানুষকে সেবা করার উদ্দেশ্যে, নাকি দায়িত্ববোধ থেকে? আমি আসলে আপনি বলেন যে একটা সচেতন মানুষের দেশের প্রতি দায়িত্ব থাকে, দেশের প্রতি করণীয় কিছু থাকে। আমি ছোটবেলা থেকেই যখন জাপান ছিলাম তখন থেকে আমার এলাকায় যখন দেখছি 96-এ ফ্লাড হয়েছে, আমি জাপান থেকে এসে মানে ট্রলার ভরে ভরে নিজে 1 মাস এলাকায় থেকে থেকে সবার দরজায় গিয়ে গিয়ে বস্তা ভরে ভরে চাল দিয়ে আসছি। প্রত্যেকটি যখন উইন্টারে গরিবদের কম কষ্ট আমি কম্বল দিয়ে গেছি, যখন যাদের আমার এটা হ্যাবিট হয়ে গেছিলো। তো এইভাবেই মানুষের ভালোবাসাও পেয়েছি, মানুষের আশ্বাস পেয়েছি। নির্বাচনে মানুষ তো আর স্টুডেন্ট লাইফে রাজনীতি করেছি, তখন থেকেই রাজনীতি প্রতি একটা ছিল যে জীবনে কোনদিন ব্যবসা করবো, প্রথম ব্যবসায় যদি সফল করতে পারি ইনশাল্লাহ রাজনীতি করব। তো মনে করি রাজনীতি ওইভাবে আসাটা, এবং রাজনীতি আমি মনে করি প্রত্যেকেরই আসা উচিত, যারা সচেতন তাদের রাজনীতি আসা উচিত। আর ভয় পাইলে নাই, কারণ দেশের স্বার্থে রাজনীতি করা উচিত, দেশকে আগায় নিতে হলে রাজনীতি করা উচিত। তার মানে আপনার একদম রাজনীতি করার চিন্তা থেকে ব্যবসা শুরু করা? হ্যাঁ, আমি আগে নিজেকে সফল করার চেষ্টা করেছি ব্যবসায়ী হিসাবে। ব্যবসায় হতে পারলেই তো আমি রাজনীতিবিদ হতে পারবো। চমৎকার ব্যাপার। এবং সকলে যদি এভাবে ভাবতো তাহলে আমরা আরো ভালো ভালো রাজনীতিবিদ পেতাম আসলে। এবং এবার আবার একটু ওয়াসাবির কথায় ফিরে আসি। এই যে এত জনপ্রিয় একটি ওয়াসাবি ব্র্যান্ড হিসেবে এখন প্রতিষ্ঠিত হয়েছে, এটি আপনার কাছে কেমন লাগে, বা এর নেপথ্যে কি কি কাজ করছে আসলে? আসলে ওয়াসাবিটা আমার ড্রিম ছিল। হয় আমি স্টিং জাপানে আমি দেখেছি এত সুন্দর সুন্দর শপিং মল, একটা মলের মধ্যে ঢুকলে সব কিছু পাওয়া যায়, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সব ছিল। বাংলাদেশে একদিন আমি এরকম একটা ওয়ান স্টপ মল করবো, যেই মলের মধ্যে গেলে মানে সব কিছু পাবে, এবং সেটা একটা শপিং মল হবে, শুধু তা না একটা ব্র্যান্ড হবে। এই ড্রিম নিয়ে বাংলাদেশে এসে আমি 2টা গার্মেন্টস শুরু করলাম, প্যারালালি আমি ওয়াসাবিটা শুরু করলাম 2006-এ। তো ওয়াসাবি শুরু করার পরে আমি মনে করি আজ অব্দি আমি মানুষের মানে মন জয় করতে পেরেছি, একটি ব্র্যান্ড সৃষ্টি করতে পেরেছি, এবং দেশ বিদেশে এটা সুনাম অর্জন করতে পেরেছি, এবং আমি কোয়ালিটি ধরে রাখতে পেরেছি। একটা ডিজাইন, একটা জাতিকে আপনি কিন্তু শুধু টাকা পয়সা দিয়ে জাতি উন্নত থাকে, আপনি জাতিকে কিন্তু কালচার দিতে হবে, ফ্যাশন দিতে হবে, স্টাইল দিতে হবে, সব কিছু থাকতে হবে একটা জাতির জন্য। কিন্তু তা আমি কিন্তু আমার ওয়াসাবির মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলেছি, ফ্যাশন জগতে, স্টাইল জগতে মানুষের। আমরাও অনেক দেখেন, আমরা শুধু ওয়াসাবি করছি, আমরাও অনেক শিল্পকে আগলায় ধরি। যতগুলো প্রোগ্রাম হয়, বড় বড় প্রোগ্রাম স্পন্সর করি, কালচার সাংস্কৃতিক নিয়ে যত কিছু হয় আমরা প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু স্পন্সর করে থাকি। এই কারণে করি যে তারাও এটা একটা আমাদের একটা পার্ট, মানে আমাদের জাতির একটা পার্ট, কালচার সংস্কৃতি সব কিছু মিলে। এবং এই সব কিছু আসলে ভাবতে পেরেছেন বলে আপনি আজকে একজন সফল উদ্যোক্তা। কিন্তু এখন নতুন কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাহলে বর্তমানের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশকে আসলে তার জন্য সহায়ক হবে? দেখেন, মানুষকে তো ভয় পেলে হবে না, আপনাকে উদ্যোক্তা হয়ে সামনে আসতে হবে, সাহস করে নামতে হবে। আপনি যদি কিছু চেষ্টা না করে যদি ভয় পান তাহলে হবে না। হ্যাঁ, অনেক ব্যবসায়ী চেষ্টা করে সফল হতে পারেনি, অনেকে আবার পেরেছে, বাট আপনাকে প্রথম উদ্যোক্তা হতে হবে, উদ্যোগ নিয়ে আগায় আসতে হবে। রাজনীতি তো, ব্যবসায়ও। আপনি যদি সাহস করে না আসেন আপনি কীভাবে বুঝবেন আপনি পারবেন কি পারবেন না। বাট আমি মনে করি সবার চেষ্টা করা উচিত। হ্যাঁ, বর্তমান দেশের ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই নাজুক, খারাপ। আমি মনে করি এটা কেটে যাবে, সামনে সুন্দর একটি নির্বাচন হলেই দেশের এই অন্ধকারটা কেটে যাবে। কারণ একটা স্বৈরাচার সরকার পার হয়েছে, সামনে এখন মানুষ নির্বাচনমুখী। আপনি দেখছেন আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান জাপানে মাত্র ভিজিট করে আসলেন, সেখানে একটি সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের বাংলাদেশের নাম্বার 1 স্টক হোল্ডার রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে
সুন্দর একটি বৈঠক হয়েছে, যেই বৈঠকটি বাংলার জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোমেন্ট এবং টার্নিং পয়েন্ট রাজনীতিতে। এটা আমি মনে করি দুজনকে এত সম্মান দিয়ে দেশের স্বার্থ চিন্তা করে দুজন জায়গা থেকে সরে এসেছেন। তারেক রহমান সাহেব যেমন তার জায়গা থেকে একটু সরে এসেছেন দেশের স্বার্থে, স্বচ্ছতার স্বার্থে। ডক্টর ইউনূস সাহেবও কিন্তু তার জায়গা থেকে সে সরে এসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেও বলেছেন হ্যাঁ উইন্টারে নির্বাচন হলে দেশের জন্য ভালো হয়, কারণ উইন্টার ইজ দ্য রাইট টাইম ফর নির্বাচন। আপনি জানেন জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা সুন্দর ওয়েদার থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে, একটা নির্বাচন পরিবেশ থাকে। আর এপ্রিল মাস যেটা আমাদের 2 মাসের জন্য তারেক রহমান সাহেব কেন মানা করেছেন যে 2 মাসে বাংলাদেশে এমন কিছু হয়ে যাচ্ছে না যে 2 মাস পরে হলে বাংলাদেশ অনেক বড় কিছু হয়ে যাবে, তাহলে সে ছাড় দিতেন। কারণ এপ্রিলে যারা কালবৈশাখ শুরু হয়ে যায়, স্কুল কলেজ বাচ্চাদের আমাদের ভাই বোনদের পরীক্ষা শুরু হয়ে যায় এবং ঝড় বৃষ্টি থাকে। কিন্তু নির্বাচন কি আসলে এত কিছু দেখে দেওয়া উচিত নাকি নির্বাচনে আসলে দেশের মানুষের প্রয়োজনীয়তাটাই আগে দেখা উচিত? রাইট কথা বলেছেন। নির্বাচন দেশের মানুষের জন্য, দেশের মানুষের শান্তির জন্য, দেশের গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের ভোটটা আপনি কোন সময় দিতে পারবেন সেটা চিন্তা করবেন না। আজ ঝড় শুরু হয়ে কাল বৈশাখ শুরু হয়ে গেলে ভোট দিতে পারবেন আপনি? পারবেন না। কিন্তু আজকে আপনার বাচ্চার স্কুল, আপনি একটা ভাইয়ের স্কুল পরীক্ষা এক্সাম চলতেছে, আপনি যেতে পারবেন? এপ্রিলে এক্সাম হয় 15 তারিখে। সবচেয়ে বড় বাধা কি জানেন? বড় বাধা হচ্ছে রোজার মাস, তার 15 দিন আগে রোজা শেষ হয়েছে। একটা নির্বাচন মানে 60 দিন থেকে 90 দিন ক্যাম্পিং করতে হয়। তা 1 মাস আগে, 15 দিন আগে রোজা, পুরো মাসটায় রোজার মাসে আপনি কী করে ক্যাম্পিং করবেন? তার মানে নির্বাচনে বাধা হচ্ছে। তো এই জন্যেই এই সমস্ত সাইড চিন্তা করে তারেক রহমান সাহেব বলছে ডিসেম্বর মাস ইজ আ গুড ওয়েদার, গুড টাইম, স্কুলগুলো বন্ধ থাকে। মানুষ আমাদের দেশে জানেন এখনও 10% লোক আছে যারা রাজনীতি করে না, তারাও কিন্তু ভোট দিতে যায়। ওই ভোটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু ডিসাইডিং টু মেক পার্লামেন্ট মেম্বার। তো তাদের জন্যে ভোট দিতে তারা রাইট টাইমে তো যাবে না। কিন্তু এতদিন ধরে আমরা আবার দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার চায় সংস্কার এবং বিএনপি চায় নির্বাচন, সেটা যত দ্রুত সম্ভব। হঠাৎ করে কি হলো যে বিএনপি সব কিছু বিবেচনা করে নির্বাচনকে পেছাতে চাচ্ছে? বাংলাদেশে প্রথম সংস্কার চেয়েছে বিএনপি। 31 দফা যেই সংস্কার দিয়েছে, আমরা এখন না 4 বছর ধরে আমাদের প্রিয় তারেক রহমান সাহেব বলে আসতেছেন যে সংস্কার করতে হবে। হ্যাঁ, সংস্কার কে করবে? সংস্কার একটি নির্বাচিত সরকার করবে। নির্বাচিত সরকার যদি সংস্কার না করে সে সংস্কার তো কার্যকরিত হবে না। আর বর্তমান সরকার দেখেন 10টি মাস পার করেছেন, তারা 1টি ঘন্টা বাজিয়েছেন, একটি ওয়ার্ড শুধু বারবার বলে আসতেছেন সংস্কার সংস্কার সংস্কার। একটি সংস্কার নাম আপনি যদি বলেন যেটা একটা সংস্কার করেছে, যেটা দৃশ্যমান বাংলার জাতির জন্য এত সুন্দর কিছু হয়েছে। বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, আপনি মনে আছে? কেন হচ্ছে না? এটাই তো আমাদের প্রশ্ন। আমি যদি সংস্কারই চাই, আই নিড 1 মান্থ 2 মান্থ, 1 মাস 2 মাস সংস্কার লাগে না। সংস্কার কয়টা পয়েন্ট রেডি করে রাজনীতিবিদদের সাথে বসে যে এইগুলো করতে যাচ্ছি করে ফেলেন। এবং আপনারা কি মনে করছেন যে নির্বাচিত সরকার এলে এই যে দেশের অবস্থা, এই সব কিছু ঠিক হয়ে যাবে? ইনশাল্লাহ। তার মানুষের জবাব দিতে হবে তাকে। অল্টারনেটিভ রাস্তা নাই। সে না আসলে মানুষ তার পরে আবার ভোট দেবে না, ওই সরকারকে মানুষ আবার নামাইবে, আবার যে ভালো করবে তাকে দেবে। এটাই সারা বিশ্বের রাজনীতির একটা সিস্টেম। কারণ বর্তমানে যেটা বলতেছিলাম যে বিগত দিনে 3টি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, 90 দিনে 3টি নির্বাচন দিয়েছে, তারাও সংস্কার করেছে, তারাও নির্বাচন দিয়েছে এবং সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য 3টি নির্বাচন হয়েছিল, তারা কিন্তু 90 দিনে করেছে। বর্তমান একটি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, শর্ট টাইম সরকার, সে ক্ষমতায় এসে 10টি মাস পার করেছে, জাতিকে একটি বিভ্রান্ত সৃষ্টির মধ্যে ফেলে দিয়েছিল। জাতি অন্ধকারের দিকে যাচ্ছিল। একজন উপদেষ্টা ছাত্রের মাঝে থেকে আসছে, তারা নিজেরাও জানে না কী বলতেছে। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা একটা কথা বলে, তারা একটা বলে, তারা একটা বলে, উপদেষ্টা আরেকটা বলে। জাতি তো কনফিউজের মধ্যে পড়ে গেছিলো। আমি তো মনে করি যে লন্ডন সফরটা ছিল একটি জাতির জন্য একটি শুভ লক্ষণ। এটা যদিও সে অন্য পারপাসে লন্ডন গিয়েছিলেন, সে বলেছেন সে গিয়েছিলেন রাজকীয় পরিবারের ইনভাইটেশনে। যাই না, একটা রাজ পরিবার যদি প্রধান উপদেষ্টাকে ইনভাইট করেন, সেই ইনভাইটের ধরন ভিন্ন হয়। সেই ধরন একটা তার মধ্যে আমি দেখিনি। তাকে এয়ারপোর্টে রিসিভ করা হয়নি, তার সাথে প্রাইম মিনিস্টার দেখা করেনি। মানে ফাইনালি সে একটা অ্যাওয়ার্ড গ্রহণ করেছে, ইটস ভেরি গুড। বাট তার চেয়ে সবচেয়ে বড় জাতির জন্য ভালো হয়েছে কি, যে তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে যেটা জাতি উপকৃত হয়েছে।
আর আরেকটি কথা আমি ডক্টর প্রভাস ইউনূস সাহেবকে বলতে চাই, উনি একটি ইন্টারভিউতে লন্ডনে বসে বলেছেন, এটা জানি না অনেকে নোটিশ করেছে কিনা, আমি নোটিশ করেছি। সেই পয়েন্টটি হয়েছে, উনি বলেছেন বাংলাদেশের মানুষ পয়সা পেয়ে ভোট দিতে যায়, পয়সা ছাড়া ভোট দিতে যায় না। অত্যন্ত লজ্জাজনক একটি ওয়ার্ড উনি ইউজ করেছেন। আমি জানি না এটা উনি বুঝে করেছেন, অনেকে এটা নোটিস করেছে, উনি বুঝে করেছেন না না বুঝে করেছেন। আমি মনে করি এটা জাতির কাছে ওনাকে সরি বলা উচিত। জাতিকে এত নিচু করা উনি ঠিক না। পৃথিবীর সব দেশে কিছু খারাপ ভালো থাকে, বাংলাদেশে নিশ্চয়ই তাই। আসলে নিজেকে বিক্রি করে ভোট না দেয় এবং ভোট না দেওয়ার সুযোগ পাওয়া দুটো কিন্তু আলাদা জিনিস। আলাদা মানুষ কিন্তু এতদিন ভোট দিতে পারেনি, স্বৈরাচার সরকার ভোটের অ্যারেঞ্জমেন্ট করেনি। তারা রাতে ভোট দিয়ে ফেলেছে, তারা নিজেরা ভোট দিয়ে ফেলেছে, নিজেরা পার্লামেন্ট হয়ে গেছে, 152টা সিট তারা পার্লামেন্ট নিজেরা করেছে। আর ওনার মতন একজন নোবেল লরিয়েট একজন ব্যক্তি, উনি বাংলাদেশ নিয়ে এই কথাটা কি বলতে পারেন যে বাংলাদেশের মানুষ টাকায় ভোট দেয়? আমি মনে করি একদম না। বাংলাদেশের টাকায় ভোট দেয় না, বাংলাদেশের মানুষ ইমোশনাল না। বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত দেশপ্রেমিক। তারা দেশের জন্য রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে। লাস্ট প্রমাণ তারা দিয়েছে জুলাই আগস্টে। তো বাংলার মানুষ রাজপথে আন্দোলন করার লোক, তারা বাংলাদেশ খেটে খাওয়ার লোক। বাংলাদেশ তিলে তিলে গড়ে পর্যন্ত নিয়েছে। বাংলার মানুষ টাকায় বিক্রি হয় না। আমি মনে করি ভুল ওয়ার্ড ছিল, শিল্প টাঙাও হতে পারে, যাই না। এবং আসলে আবার যদি একটু শিল্প খাতের জায়গায় ফেরত আসি, যে সরকারের নীতি নির্ধারণ খাতে শিল্পের জন্য আসলে কি কি সরকারের পরিবর্তন আনা উচিত, বা কিভাবে একটু উদ্যোক্তারা আরো ভালো ব্যবসা করতে পারবে, আমাদের অর্থনীতিতে একটু সচ্ছলতা আসবে? উন্নতি হওয়ার একটাই মাত্র উপায়, দেশের ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে যতক্ষণ গ্রোন আপ হবে, ইন্ডাস্ট্রি যদি ভালো রানিং হয় তো প্রত্যেকটা মানুষ কর্মস্থল সৃষ্টি হবে, দেশের বিজনেস রানিং হবে, দেশ উন্নতি হবে। ছোট ছোট সেক্টরগুলোকে যদি লোন ফ্যাসিলিটি আলাদা করে দেওয়া হয়, যারা কুটির শিল্প টাইপের আরেকটু বড় ধরনের আরেকটু প্যাকেজ করে দেওয়া হয়, এখন যে 1000 কোটি টাকা লোন নেবে, যে 500 কোটি টাকা লোন নেবে, 300 কোটি টাকা লোন নেবে, তাদের সাথে যদি ছোটদেরকে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু হয় না। আমাদের দেশের উল্টো, যারা বড় লোন তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয় বেশি, যারা ছোট লোন তাদেরকে প্রেশার দেওয়া হয় বেশি। কিন্তু উচিত উল্টো, ছোটদেরকে ফ্যাসিলিটি বেশি দেওয়া উচিত। ছোটরা যদি ভালো থাকে দেশ ভালো থাকবে, দেশ উন্নত হবে। আমি বর্তমান গভর্নমেন্টকে বলি, বা সামনে যে নির্বাচিত সরকার তাদেরকেও বলবো, আপনারা দেশ গড়ার জন্য দেশে ইন্ডাস্ট্রি বাড়াবেন। দেশে আমরা সারা বিশ্বে নাম করেছি, আমাদের পৃথিবীতে যত লেবার আছে আমরা পৃথিবীতে নাম্বার 1 লেবার দেশের বাইরে, কর্মঠ আমরা নাকি কাজের দিকে সবচেয়ে ভালো, আমরা মানুষ ভালো। তা দেশে কেন আমরা ভালো করতে পারবো না? কারণ দেশে যদি দেশের সরকার যদি ফ্যাসিলিটি দেয় তাহলে কিন্তু দেশ আগাবে, দেশ ভালো হবে এবং দেশ উন্নত হবে। আমাদের দেশের বর্তমানে 2টা সেক্টর আছে, ডলার আসতেছে। একটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেকেন্ড থিং আছে আপনি দেখেন লেবার, যারা আমাদের দেশের বাইরে লেবার ভাইরা আছেন। এটাকেও আমরা কিন্তু প্রচুর বাইরে আরও বাজারজাত করতে পারি। আমাদের মাঝখানে যেমন গত সরকার অনেকগুলো দেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করে গেছে, যেমন মালয়েশিয়া, মিডল ইস্ট। এখন যদি আমাদের দেশের হাজার হাজার যুবক ভাইরা আছে, এরা দেখেন কত জীবনের রিস্ক নিয়ে নৌকা পথে বিদেশে যাওয়ার পর মৃত্যুবরণ করতেছে, দালালের চক্কর পরে বাড়িঘর বিক্রি করে যাচ্ছে, তার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যদি স্বল্প খরচে এদেরকে, মালয়েশিয়া বলেন, মিডল ইস্টে বলেন, সরকার নিজেরা উদ্যোগ নিয়ে করেন বিনা পয়সায়, এই যে দেশে যে ডলার আসবে, দেশ কিন্তু রাতারাতি উন্নত হয়ে যাবে। আমাদের দেশ এখনও কিন্তু চাকা ঘুরতেছে এই যে বিদেশি ফরেন রিমিটেন্স ভাইদের কারণে। ইভেন আমাদের গার্মেন্টসে যে লেবার ভাই বোনরা যারা কাজ করতেছে, খেটে খাচ্ছেন, সকলের শ্রমকে আসলে আমাদের সম্মান করা উচিত। অনেক ধন্যবাদ কামাল জামান মোল্লা আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। খুব পরিচ্ছন্ন একটি আলোচনা হলো। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে, এবং আপনারা সকলে রাজনীতি সচেতন হবেন এবং ফ্যাশনকে ভালোবাসবেন। ওয়াসাবির জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন। আজকের কথাবার্তা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি।